আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2027 এবং 2028 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগত। আজকে আমরা পড়ব এসএসসি পদার্থ বিজ্ঞান বইয়ের প্রথম চ্যাপ্টার ভৌত রাশি এবং তাদের পরিমাপ, লেকচার 9 পার্ট 3 আপেক্ষিক ত্রুটি নির্ণয় সম্পর্কিত গাণিতিক সমস্যা। গত ক্লাসেও আমরা আপেক্ষিক ত্রুটি নির্ণয় সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম। আশা করি গত ক্লাসটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের লেকচারটি। দেখো, স্ক্রু গেজের সাহায্যে একটি গোলকের ব্যাস পরিমাপে প্রধান স্কেল পার্ট পাওয়া গেল 2 মিলিমিটার এল এবং বৃত্তাকার স্কেলের 20তম ভাগ রৈখিক স্কেলের সাথে মিলে যায়। অর্থাৎ বৃত্তাকার স্কেলের পার্ট সি দেওয়া আছে 20 এবং বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা দেওয়া আছে 50, এন এর মান পিচ দেওয়া আছে 0.5 মিলিমিটার পি এবং আরেকটি ইনফরমেশন দেওয়া আছে যে 1 সেন্টিমিটার কিউব গোলকের ভর হচ্ছে 1 গ্রাম। তাহলে নির্দিষ্ট ভরের গোলকের ব্যাস পরিমাপে আপেক্ষিক ত্রুটি 5%। তাহলে ঘনত্ব পরিমাপে আপেক্ষিক ত্রুটির শতকরা পরিমাণ হিসাব করতে বলা হচ্ছে। দেখো, এই যে আপেক্ষিক ত্রুটির শতকরা পরিমাণ নির্ণয় করো। তাহলে শুরুতেই আমরা লঘিষ্ঠ গণন বা এলসিটা বের করে নেই। দেখো, এলসি ইজ ইকুয়াল টু আমরা জানি পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এখানে পিচ দেয়া আছে 0.5 মিলিমিটার এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দেয়া আছে 50 ইজ ইকুয়াল টু এখানে আসবে 0.01 মিলিমিটার। এটাকে যদি আমরা মিলিমিটারে রাখলাম এবং এখান থেকে আমরা গোলকের ব্যাস বের করার জন্য, যেহেতু আমাদের প্রধান স্কেল পার্ট, বৃত্তাকার স্কেলের পার্ট এবং স্কেলের পার্ট এবং লঘিষ্ঠ গণন আমরা বের করলাম একটু আগে আছে, তাহলে আমরা গোলকের ব্যাস পরিমাপ করি। চলো, গোলকের ব্যাস D is equal to L plus C into LC। তাহলে L এর মান দেয়া আছে 2 মিলিমিটার প্লাস বৃত্তাকার স্কেলের পাঠের মান দেয়া আছে 20 এবং পূর্ণাঙ্ক বা লঘিষ্ঠ গণন আমরা বের করেছি 0.01 মিলিমিটার, তাই না? তাহলে এখানে আনসার আসবে 2.2 মিলিমিটার। এটাকে যদি আমরা সেন্টিমিটারে নিতে চাই তাহলে আমাদের 10 দিয়ে ভাগ করতে হবে। 10 দিয়ে ভাগ করলে এখানে আসবে 0.2 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আমাদের গোলকের ব্যাস বের করা শেষ। এবার আমরা গোলকের, দেখো একটা ইনফরমেশন দেয়া আছে 1 সেন্টিমিটার কিউব গোলকের ভর দেয়া আছে 1 গ্রাম। তাহলে চলো এই ইনফরমেশনটা থেকে আমরা গোলকের ঘনত্ব বের করতে পারবো। তাহলে 1 সেন্টিমিটার কিউব সিসি মানে হচ্ছে সেন্টিমিটার কিউব, 1 সেন্টিমিটার কিউব ইজ ইকুয়াল টু 1 গ্রাম। এখানে ওই 1 সেন্টিমিটার কিউব দেয়া আছে হচ্ছে আয়তন এবং 1 গ্রাম দেয়া আছে হচ্ছে ভর গোলকের। তাহলে অতএব গোলকের ঘনত্ব রো ইজ ইকুয়াল টু আমরা জানি এম বাই ভি। তাহলে এম হচ্ছে 1 গ্রাম এবং আয়তন হচ্ছে 1 সেন্টিমিটার কিউব। তাহলে এখানে ঘনত্ব আসবে 1 গ্রাম 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আচ্ছা, আমরা গোলকের ঘনত্ব বের করলাম। এবার যেহেতু এখানে গোলকের ব্যাস পরিমাপে আপেক্ষিক ত্রুটি দেয়া আছে 5% এবং ঘনত্ব পরিমাপে আপেক্ষিক ত্রুটি বের করতে বলা হয়েছে, তাহলে গোলকের এই যে ব্যাসের জন্য ব্যাসে যে আপেক্ষিক ত্রুটি আছে 5%, তাহলে ওই ব্যাস পরিমাপে 5% আপেক্ষিক ত্রুটি বিবেচনায় নিয়ে আমরা গোলকের সম্ভাব্য সর্বোচ্চ ব্যাস এবং সম্ভাব্য সর্বনিম্ন ব্যাস বের করতে পারবো। তাহলে চলো, ব্যাস পরিমাপে 5% আপেক্ষিক ত্রুটি বিবেচনায় নিয়ে ব্যাস পরিমাপে 5%
আপেক্ষিক ত্রুটি বিবেচনায় নিয়ে আমাদের সম্ভাব্য সর্বোচ্চ ব্যাস আসবে ডি ম্যাক্স ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 0.22, যেহেতু আমাদের গোলকের পরিমাপকৃত ব্যাস আমরা পেয়েছি 0.22 সেন্টিমিটার, তাহলে 0.22 সর্বোচ্চ, যেহেতু আমাদের এখানে প্লাস হবে 0.22 ইনটু আমাদের 5% ত্রুটি আছে, তাই আমরা এখানে লিখব 5/100। তাহলে এখানে আমাদের মান আসবে 0.231 সেন্টিমিটার। এরপরে আমরা সম্ভাব্য সর্বনিম্ন ব্যাস বের করব। সম্ভাব্য সর্বনিম্ন ব্যাস ডি মিন ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 0.22 মাইনাস 0.22 ইনটু 5/100, তাই না? তাহলে এখানে আসবে 0.209 সেন্টিমিটার। আচ্ছা, এখন আমরা যেহেতু আমাদের ঘনত্ব পরিমাপে, দেখো এখানে দেয়া আছে এই যে ঘনত্ব পরিমাপে শতকরা আপেক্ষিক ত্রুটির পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এখানে যেহেতু আমরা সম্ভাব্য সর্বোচ্চ ব্যাস পেলাম, তাহলে আমরা এবং সম্ভাব্য সর্বনিম্ন ব্যাস পেলাম, তাহলে এখান থেকে আমরা সম্ভাব্য সর্বোচ্চ ঘনত্ব এবং সম্ভাব্য সর্বনিম্ন ঘনত্ব বের করতে পারবো। তাহলে চলো সম্ভাব্য সর্বোচ্চ ঘনত্ব বের করি। সম্ভাব্য সর্বোচ্চ ঘনত্ব রো ম্যাক্স ইজ ইকুয়াল টু, আমরা জানি ঘনত্ব রো ইজ ইকুয়াল টু হচ্ছে m/v। এখানে m হচ্ছে গোলকের, এখানে m হচ্ছে গোলকের ভর আর v হচ্ছে গোলকের আয়তন। তাহলে আমরা এখানে m ডিভাইডেড বাই গোলকের আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব, তাই না? এখন এখানে দেখো আমরা সম্ভাব্য সর্বোচ্চ ঘনত্ব বের করব। তাহলে আচ্ছা, তাহলে ঘনত্বের সাথে আমরা যদি এখানে আর কিউব লিখি, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, যেটা ব্যাস ডিভাইডেড বাই 2, অর্থাৎ আমাদের হওয়া উচিত ছিল আমরা যে সম্ভাব্য সর্বোচ্চ ঘনত্ব বের করব, এর কারণে আমাদের নেওয়া উচিত ছিল সম্ভাব্য সর্বোচ্চ ব্যাসের অর্ধেক। অর্থাৎ আমাদের এই যে ডি ম্যাক্স থেকে যে আর ম্যাক্স বের হবে, ওটা নিয়ে আমাদের সম্ভাব্য সর্বোচ্চ ঘনত্ব বের করা উচিত ছিল। অর্থাৎ আমাদের এখানে লেখা উচিত ছিল না আর ম্যাক্স কিউব, কিন্তু তুমি যদি দেখো তাহলে দেখতে পাবে যে এখানে এই যে ব্যাসার্ধের সাথে ঘনত্বের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। অর্থাৎ ব্যাসার্ধ যদি কম হয় তাহলে ঘনত্ব বেশি হবে, এবং ঘনত্ব যদি কম হয় তাহলে ব্যাসার্ধ বেশি হবে। তাহলে দেখো এখানে আমরা সর্বোচ্চ ঘনত্ব বের করব, তাই না? তাহলে সর্বোচ্চ ঘনত্ব বের করার জন্য আমাদের সর্বনিম্ন ব্যাসার্ধটা নিতে হবে। তাহলে দেখো এখানে আমি সর্বনিম্ন ব্যাসার্ধ আর মেন ইজ ইকুয়াল টু 0.209 ডিভাইডেড বাই এখানে 0.1045 সেন্টিমিটার। তাহলে এখানে আমরা ব্যাসার্ধটা নিব আর মিন, কারণ আমরা যদি ব্যাসার্ধ কম নেই, অর্থাৎ সর্বনিম্ন ব্যাসার্ধ নিলে আমরা সর্বোচ্চ ঘনত্ব পাবো, কারণ ঘনত্ব ও ব্যাসার্ধের মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এবং আমরা যদি
সর্বোচ্চ ব্যাসার্ধটা নিতাম তাহলে আমরা সর্বনিম্ন ঘনত্ব পেতাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো এখানে এম এর মান এম এর মানটা আমাদের বের করতে হবে। এখানে আমাদের এম এর মান দেয়া নাই। চলো আমরা এম এর মানটা বের করি। আমরা গোলকের ভর হচ্ছে এম, তাহলে গোলকের ভর আমরা জানি এম ইজ ইকুয়াল টু রো ভি, তাই না? রো এর মান কিন্তু আমরা বের করেছি। দেখো এই যে গোলকের ঘনত্ব কত বের করেছিলাম? 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব ঘনত্বের মান আমরা জানি, কিন্তু আয়তন আমরা জানি না। তাহলে গোলকের আয়তন বের করতে হবে। তাহলে চলো গোলকের আয়তন V is equal to 4/3 পাই আর কিউব। এখানে আর হচ্ছে ব্যাসার্ধ। তাহলে গোলকের ব্যাস বের করেছিলাম আমরা কত? দেখো তো, গোলকের পরিমাপকৃত ব্যাস বের করেছিলাম 0.22 সেন্টিমিটার। তাহলে আমরা যদি ব্যাসকে 2 দ্বারা ভাগ দিই তাহলেই তো আমরা ব্যাসার্ধ পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে গোলকের আয়তন কত আসবে? আয়তন হচ্ছে 5.575 ইন্টু 10⁻³ সেন্টিমিটার কিউব। তাহলে চলো এখানে আমরা বসাই মানটা। 5.575 ইন্টু 10⁻³ সেন্টিমিটার কিউব। তাহলে এখানে মান আসবে 5.575 ইন্টু 10⁻³ দেখো 575 দেখো 5.575 ইন্টু 10⁻³ গ্রাম। এটাই হচ্ছে গোলকের ভর। তাহলে চলো আমরা এখানে গোলকের ভরটা বসাই। 5.575 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 4/3 পাই, এবং আর মিন আমরা বের করেছিলাম কত? দেখো তো, 0.1045 সেন্টিমিটার কিউব। তাহলে এটা আমি ক্যালকুলেটরে বসিয়ে দেখি মানটা কত আসে। 5. এখানে মানটা আসবে 1.166 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে সম্ভাব্য সর্বোচ্চ ঘনত্ব। এবার আমরা সম্ভাব্য সর্বনিম্ন ঘনত্ব বের করব। তাহলে চলো আমরা সম্ভাব্য সর্বনিম্ন ঘনত্বটা বের করি। এখানে দেখো সম্ভাব্য সর্বনিম্ন ঘনত্ব রো মিন ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি m ডিভাইডেড বাই 4/3 পাই। যেহেতু এখানে আমরা সর্বনিম্ন ঘনত্ব বের করছি রো মিনিমাম, তাই আমরা এখানে ব্যাসার্ধ কোনটা নিব? অবশ্যই আর ম্যাক্স নিব, কারণ ব্যাসার্ধ আর ঘনত্বের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। আমরা যদি ব্যাসার্ধ ম্যাক্স নিই তাহলে আমরা ঘনত্ব মিনিমাম পাবো। আমরা যদি ব্যাসার্ধ মিনিমাম নিই, এই যে আমরা যদি ব্যাসার্ধ মিনিমাম নিই তখন আমরা
ঘনত্ব পেয়েছিলাম ম্যাক্স। তাহলে আর বস্তুর ভর তো একই থাকবে 5.575 ইন্টু 10⁻³ আর এখানে আসবে 4/3 পাই আর ম্যাক্স। দেখো এখান থেকে আমি আর ম্যাক্স বের করি, আর ম্যাক্স হচ্ছে ডি ম্যাক্স ডিভাইডেড বাই 2, তাই না? তাহলে ডি ম্যাক্স 0.231 হচ্ছে ডি ম্যাক্স ডিভাইডেড বাই 2 0.1155 সেন্টিমিটার। তাহলে লিখি 0.1155 সেন্টিমিটার কিউব আর এখানে হচ্ছে গ্রাম, এখানেও গ্রাম ছিল। তাহলে ক্যালকুলেটরে বসালে মানটা আসবে 0.864 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে সম্ভাব্য সর্বনিম্ন ঘনত্ব। এখন আমরা কি করব? চূড়ান্ত ত্রুটি বের করব, তাই না? সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি, যেহেতু আমাদের ঘনত্ব পরিমাপে আপেক্ষিক ত্রুটি বের করতে বলেছে, তাহলে আমরা ঘনত্ব পরিমাপে সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি এবং ঘনত্ব পরিমাপে সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি বের করব। তাহলে চলো ঘনত্ব পরিমাপে সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি ইজ ইকুয়াল টু পরম মান সাইন দেব। চূড়ান্ত ত্রুটি কি? চূড়ান্ত ত্রুটি হচ্ছে প্রকৃত মান এবং সম্ভাব্য যে মান, মানে প্রকৃত মান না সরি, চূড়ান্ত ত্রুটি হচ্ছে পরিমাপকৃত মান এবং প্রকৃত মানের মধ্যে কি পার্থক্য। তাহলে সর্বোচ্চ সম্ভাব্য সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি বের করার জন্য দেখো এখানে আমরা পরিমাপকৃত ঘনত্ব কত কত দেয়া আছে দেখো তো। পরিমাপকৃত ঘনত্ব দেয়া আছে এই যে এখানে আমরা বের করেছিলাম, এই যে দেখো, এই যে গোলকের ঘনত্ব রো ইজ ইকুয়াল টু 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এটাই হচ্ছে আমাদের পরিমাপকৃত ঘনত্ব, যেটা আমরা পরিমাপ করে বের করেছি। তাহলে পরিমাপকৃত ঘনত্ব 1 মাইনাস, যেহেতু আমরা সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি বের করব, তাহলে আমাদের সম্ভাব্য সর্বোচ্চ ঘনত্ব কোনটা সেটা বিয়োগ দিতে হবে। তাহলে সম্ভাব্য সর্বোচ্চ ঘনত্ব হচ্ছে এই যে দেখো 1.166, তাই না? তাহলে 1.166 ইজ ইকুয়াল টু কত আসে? 0.166। এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি। এখন আমরা সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি বের করব। সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটিটা এই পেজে দেখাই, ওখানে জায়গা হচ্ছে না। তাহলে সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি আমাদের পরিমাপকৃত ঘনত্ব ছিল 1 এবং আমরা সম্ভাব্য সর্বনিম্ন ঘনত্ব পেয়েছিলাম এই যে 0.864। তাহলে আমাদের সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি আসবে 0.136 গ্রাম
পার সেন্টিমিটার কিউব, এখানেও হবে গ্রাম পার সেন্টিমিটার কিউব। এখন আমরা এই যে বের করলাম, এখন আমরা ঘনত্ব পরিমাপে আপেক্ষিক ত্রুটি বের করব। তাহলে চলো, আমরা জানি অতএব ঘনত্ব পরিমাপে আপেক্ষিক ত্রুটি আমরা জানি আপেক্ষিক ত্রুটি হচ্ছে চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড পরিমাপকৃত মান। এখন আমরা এখানে কোন চূড়ান্ত ত্রুটিটা ব্যবহার করব? আমরা সবসময় সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটিটা ব্যবহার করি, কারণ আমরা সবসময় ত্রুটির সর্বোচ্চ সীমাটা জানতে চাই। তাহলে যেহেতু আমাদের এখানে ঘনত্ব পরিমাপে আপেক্ষিক ত্রুটি বের করতে বলা হয়েছে, তাহলে চলো দেখি আমাদের ঘনত্ব পরিমাপের সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি কোনটা। দেখো, ঘনত্ব পরিমাপে আমাদের সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি হচ্ছে এই যে এই, অর্থাৎ 0.166। আর আমাদের পরিমাপকৃত ত্রুটি কি ছিল? আমরা পরিমাপকৃত আপেক্ষিক ত্রুটি হচ্ছে সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি, যেটা আমরা লিখলাম 0.166 ডিভাইডেড বাই পরিমাপকৃত মান। অর্থাৎ আমাদের পরিমাপকৃত ঘনত্ব কত ছিল? আমাদের পরিমাপকৃত ঘনত্ব, এই যে আমরা গোলকের পরিমাপকৃত ঘনত্ব বের করেছি 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে দেখো 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এখানে হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব, এখানেও গ্রাম পার সেন্টিমিটার কিউব, দুইটাই, যেহেতু দুইটাই হচ্ছে ঘনত্ব। তাহলে যেহেতু আমাদের সবকটা বের করতে বলেছে, আমরা 100 দিয়ে গুণ করব। 100 দিয়ে গুণ করলে এখানে আসবে এখানে আসবে 16.6%। অর্থাৎ আমাদের ঘনত্ব পরিমাপে আপেক্ষিক ত্রুটি হচ্ছে 16.6%। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এই অধ্যায়ে আমরা আপেক্ষিক ত্রুটি নির্ণয়ের গাণিতিক সমস্যাগুলো সলভ করলাম এই টপিকে। এটা হচ্ছে আমাদের একদম শেষের টপিক, অর্থাৎ এই যে ভৌত রাশি ও পরিমাপ চ্যাপ্টার আমরা পড়লাম, এই চ্যাপ্টারে একদম শেষের টপিকটি হচ্ছে এটা। তাহলে ভৌত রাশি ও পরিমাপ চ্যাপ্টারে আমরা কি কি পড়লাম, চলো একবার আমরা এক নজরে দেখে আসি। দেখো, এখানে আমরা যা যা পড়েছি ভৌত রাশি ও পরিমাপ চ্যাপ্টারে, তার একটি সামারি দেয়া আছে। ভৌত রাশি ও পরিমাপ চ্যাপ্টারে আমরা শুরুতে পদার্থবিজ্ঞানের ইতিহাস সম্পর্কে পড়েছি, আমরা মাত্রা সম্পর্কে পড়েছি এবং এই রিলেটেড বোর্ড প্রশ্ন সলভ করেছি। আমরা একক ও গুণিতক সম্পর্কে পড়েছি এবং এই রিলেটেড বোর্ড প্রশ্ন সলভ করেছি। আমরা ভার্নিয়ার ক্যালিপার্স এবং স্ক্রু গেজ সম্পর্কে পড়েছি এবং আমরা পরিমাপের আরো কিছু যন্ত্রপাতি সম্পর্কে পড়েছি এবং এই রিলেটেড বোর্ড প্রশ্নগুলো সিকিউ এমসিকিউ আমরা সলভ করেছি। এবং সর্বশেষ আমরা যে টপিকটা পড়লাম আজকে শেষ করলাম, সেটা হচ্ছে পরিমাপের ত্রুটি ও নির্ভুলতা। সেখানে আমরা চূড়ান্ত ত্রুটি, আপেক্ষিক ত্রুটি এগুলো সম্পর্কে জেনেছি এবং এই রিলেটেড বোর্ড সিকিউ এবং এমসিকিউ এগুলো আমরা সলভ করেছি। আশা করি তোমরা এই চ্যাপ্টারটি ভালোভাবে বুঝতে পেরেছো। এছাড়াও আমরা এই চ্যাপ্টারে যে সমস্ত সূত্রগুলো পড়েছি, সূত্রগুলো আমি এক নজরে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, আমরা ভার্নিয়ার ধ্রুবকের সূত্র পড়েছি। ভার্নিয়ার ধ্রুবক বের করার সূত্র হচ্ছে s - x। এখানে s হচ্ছে
প্রধান স্কেলের ক্ষুদ্র এক ঘরের মান। এছাড়াও এবং এক্স হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। এছাড়াও ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়ের আরেকটা সূত্র হচ্ছে এস বাই এন। এখানে এস হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্র এক ঘরের মান এবং এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, তাই না? এছাড়াও আমরা স্ক্রু গেজ এছাড়াও আমরা ভার্নিয়ার ক্যালিপার্সের সাহায্যে কোনো বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, পুরুত্ব ইত্যাদি নির্ণয়ে যে সূত্রটি হচ্ছে এল ইজ ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি, এই সূত্র সম্পর্কে জেনেছি এবং এই সূত্র রিলেটেড অনেক ম্যাথ আমরা করেছি। এখানে এল হচ্ছে বস্তুর দৈর্ঘ্য বা প্রস্থ বা পুরুত্ব, যেটাই তুমি পরিমাপ করো না কেন। এম হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার্সের প্রধান স্কেল পার্ট। ভি হচ্ছে ভার্নিয়ার সমপাতন। ভিসি তো ভার্নিয়ার ধ্রুবক, তাই না? এই সূত্রগুলো আমরা পড়েছি। এরপরে আমরা আরো কিছু জিনিস পড়েছি, দেখো আমি এখানে তোমাদের এক নজরে দেখিয়ে দিচ্ছি। আমরা স্ক্রু গেজ সম্পর্কে পড়েছি এবং স্ক্রু গেজের সাহায্যে কোনো বস্তুর ব্যাস নির্ণয়ের সূত্রটি হচ্ছে ডি ইজ ইকুয়াল টু এম প্লাস সি ইন্টু এলসি। এখানে এম হচ্ছে রৈখিক স্কেল পার্ট, কখনো কখনো আমরা রৈখিক স্কেল পার্টকে কোথাও কোথাও এল দ্বারা প্রকাশ করা হয়, কোথাও কোথাও এম দ্বারা প্রকাশ করা হয়, যেটা ইচ্ছা সেটা দিয়ে প্রকাশ করা যায়। সি হচ্ছে বৃত্তাকার স্কেল পার্ট, তাই না? এলসি হচ্ছে ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গুণন। আর আমরা এলসি নির্ণয়ের একটি সূত্র পড়েছি যে পি ডিভাইডেড বাই এন। এখানে পি হচ্ছে পি ইজ ইকুয়াল টু পিচ এবং এন হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। ভাগ সংখ্যা, তাই না? এরপরে আমরা পরিমাপের ত্রুটি ও নির্ভুলতা সম্পর্কে যে টপিকটা পড়েছি ওখানে আমরা কিছু সূত্র পড়েছি যে চূড়ান্ত ত্রুটি ইজ ইকুয়াল টু পরম মান, প্রকৃত মান মাইনাস পরিমাপকৃত মান। এছাড়াও প্রকৃত মান। এছাড়াও চূড়ান্ত ত্রুটি নির্ণয় করার আমাদের আরো একটা সূত্র আছে। চূড়ান্ত ত্রুটি ইজ ইকুয়াল টু মূল স্কেলের ক্ষুদ্র এক ঘরের মান ক্ষুদ্র এক ঘরের মান ডিভাইডেড বাই 2, তাই না? আমরা পড়েছি। এরপর আমরা আপেক্ষিক ত্রুটি সম্পর্কে পড়েছি। আপেক্ষিক ত্রুটির সূত্রটি হচ্ছে চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই পরিমাপকৃত মান। মান
পরিমাপকৃত মান ইনটু 100%, তাই না? এই যে এরপরে দেখো এখানে আমরা আরো একটা জিনিস সূত্র এখান থেকে যে আপেক্ষিক ত্রুটি থেকে আরো একটি বিষয় পড়েছি, সেটা হচ্ছে আমাদের বোর্ড প্রশ্নে এসেছে, একবার এমসিকিউতে আর একবার সংক্ষিপ্ত প্রশ্নে, যে আপেক্ষিক ত্রুটি এবং পরিমাপকৃত মান এর মধ্যে সম্পর্কটা কেমন। দেখো তো, চূড়ান্ত ত্রুটি যদি সেম থাকে তাহলে আপেক্ষিক ত্রুটি আর পরিমাপকৃত ত্রুটির মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, তাই না? দেখো এখানে ব্যস্তানুপাতিক সম্পর্ক আমরা লিখতে পারি এভাবে করে, আপেক্ষিক ত্রুটি ইজ ইকুয়াল টু, চূড়ান্ত ত্রুটি যদি সমান হয় তাহলে আমরা এভাবে করে ব্যস্তানুপাতিক সম্পর্কটা লিখতে পারি, পরিমাপকৃত মান। তাহলে দেখো, চূড়ান্ত ত্রুটি সমান হলে আমরা ধরে নিলাম 1, তাহলে পরিমাপকৃত মান আর আপেক্ষিক ত্রুটির সম্পর্কটা কিরকম, ব্যস্তানুপাতিক। অর্থাৎ পরিমাপকৃত মান যদি বেশি হয় তাহলে আপেক্ষিক ত্রুটি কম হবে, আর পরিমাপকৃত মান যদি কম হয় তাহলে আপেক্ষিক ত্রুটি বেশি হবে। এই সম্পর্কটা ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। এই সম্পর্কটা থেকে বোর্ডে প্রশ্ন এসেছে। আচ্ছা, গেল। এরপর আমরা আর কি কি শিখলাম। এরপর আমরা আরেকটা জিনিস শিখেছি, যে আপেক্ষিক ত্রুটি বের করার সময় আমরা যে চূড়ান্ত ত্রুটিটা নিই এটা হচ্ছে সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি। তাহলে এখানে এই লাইনটাও আমি একটু লিখে দেই, আপেক্ষিক ত্রুটি হিসাবের সময় আমরা সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি নিয়ে আপেক্ষিক ত্রুটি হিসাব করি। এরপরে আমরা আজকে যে বিষয়টি শিখলাম, যে ঘনত্ব ও ব্যাসার্ধের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। দেখো, আমরা জানি ঘনত্ব, আজকে যে আমরা শিখলাম ওটা আমি একটু বিস্তারিত ঘনত্ব রো ইজ ইকুয়াল টু ছিল, আজকে আমরা শিখলাম এম বাই ভি, সরি এম বাই ভি, এবং যেহেতু একটি গোলক ছিল তাহলে গোলকের আয়তন নির্ণয় সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব, তাই না? আর হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এম 3 মানে 3m ডিভাইডেড বাই 4 পাই আর কিউব, তাই না? এখন দেখো তোমরা, এখানে m হচ্ছে একটি ধ্রুব সংখ্যা, 4 পাই ও হচ্ছে ধ্রুব, অর্থাৎ এই পুরো পদটুকুই একটা কনস্ট্যান্ট, না বলো তো? তিনও কনস্ট্যান্ট, অর্থাৎ একটা সংখ্যা, এটা একটা কনস্ট্যান্ট। m বস্তুর ভর সবসময় একই থাকে, সেম থাকে, অর্থাৎ এটাকেও আমরা কনস্ট্যান্ট ধরে নিতে পারি। পাই এর মান 3.1416, এটা একটা ধ্রুবক, আর 4 একটি সংখ্যা। মানে এই পুরাটুকুর মানে কি ফিক্সড, না বলতো? পুরাটুকুর মানে ফিক্সড।
তাহলে এই যে ঘনত্ব, তাহলে এই যে আমি ঘনত্ব রো, তাহলে কিসের উপর নির্ভর করে চেঞ্জ হবে বলতো? এই ব্যাসার্ধের উপর নির্ভর করে চেঞ্জ হবে না বলতো? এই যে শুধু যখন ব্যাসার্ধ আর এর মান চেঞ্জ হবে তখনই রো এর মান চেঞ্জ হবে, অর্থাৎ ঘনত্ব চেঞ্জ হবে, তাই না? আর সবগুলো তো কনস্ট্যান্ট, ধ্রুব, তাই না? তাহলে এই ব্যাসার্ধের সাথে রো এর সম্পর্কটা কেমন? এই ব্যাসার্ধের সাথে দেখো রো এর সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক, তাই না? সম্পর্কটি হচ্ছে ব্যস্তানুপাতিক। অর্থাৎ আমরা যদি এখানে আর ম্যাক্স নিই, অর্থাৎ আমরা যদি ব্যাসার্ধ সর্বোচ্চ নিই তাহলে আমরা ঘনত্ব পাবো সর্বনিম্ন, এবং আমরা যদি ব্যাসার্ধ সর্বনিম্ন নেই তাহলে ঘনত্ব পাবো সর্বোচ্চ। অর্থাৎ একটা সর্বনিম্ন নিলে আর একটা পাবো সর্বোচ্চ, একটা সর্বোচ্চ নিলে আর একটা পাবো সর্বনিম্ন। এই হচ্ছে আজকে যে আমরা ওখানে দেখালাম যে এই যে এই ম্যাথটায় যে দেখালাম যে আমি যে বলেছিলাম যে ঘনত্ব আর ব্যাসার্ধের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, কেন আমি সেই প্রমাণটা দেখালাম, তাই না? তোমরা ছোট ক্লাসে পড়েছো যে এরকম যদি সম্পর্ক থাকে, এই যে এরকম যদি সম্পর্কটা লেখা হয় তাহলে এটাকে আমরা ব্যস্তানুপাতিক সম্পর্ক বলি। আর যদি আমরা লিখি যে ধরে নিলাম এ একটি রাশি এবং এর সাথে বি এর সম্পর্কটা হচ্ছে এরকম, তাহলে এই সম্পর্কটাকে আমরা বলি সমানুপাতিক সম্পর্ক, তাই না? অর্থাৎ একটি বাড়লে আরেকটি বাড়বে, অর্থাৎ এ বাড়লে বি বাড়বে, বি বাড়লে এ বাড়বে, আবার এ যদি কমে তাহলে বি কমবে। কিন্তু সম্পর্কটা যদি হয় এরকম যে রো মাঝখানে একটি সমানুপাতিক সাইন আছে এবং কিন্তু 1/r, দেখো 1/r, তাহলে এই সম্পর্কটাকে আমরা বলবো ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে? অর্থাৎ আর ম্যাক্সিমাম হলে রো হবে মিনিমাম, আর মিনিমাম হলে রো হবে ম্যাক্সিমাম, অর্থাৎ সম্পর্কটা হবে পরস্পর বিপরীত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এখানে এই চারটার মধ্যে আমরা যা যা শিখেছি এই অধ্যায়ের সবগুলো এক নজরে অ্যাড করা আছে। তাহলে আজকে এই নতুন কোনো ভিডিওতে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে, আর হ্যাঁ তোমাদের জন্য ছোট্ট একটি রিমাইন্ডার, তোমাদের সকলের সুবিধার্থে এই চ্যাপ্টারের প্রতিটি লেকচার প্লেলিস্ট আকারে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে, যাতে এই চ্যাপ্টারের কোনো লেকচার তোমরা মিস করে গেলে ওই লেকচারটি তোমরা খুব সহজেই দেখে নিতে পারবে। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে।